সোমবার কোভ্যাক্সের মাধ্যমে দেশে আসছে মডার্নার আরও ৩০ লাখ টিকা। ভ্যাকসিন নিয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি চীনের। দেশে করোনায় আরও ২২৬ মৃত্যু, শনাক্ত ১২,২৩৬ জন। লকডাউন শিথিলে মার্কেটে ভিড়, স্বাস্থ্যবিধি মানায় অনীহা। আলোচিত বালিশ কাণ্ডে দুর্নীতির মামলার অগ্রগতি নেই ২ বছরেও, দীর্ঘসূত্রিতা সন্দেহজনক বলছে টিআইবি। আমৃত্যু উল্লেখ না থাকলে যাবজ্জীবনে ৩০ বছরের কারাদণ্ড, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সোমবার দেশে আসছে মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা। জাতিসংঘের টিকা ডোজ কোভ্যাক্স থেকে এই টিকা পাচ্ছে বাংলাদেশ। এছাড়া এ মাসেই আসছে অক্সফোর্ড ও সিনোফার্মের টিকা, দুটি বড় চালান। টিকার মজুদ বাড়ায় সংরক্ষণ জটিলতা থাকলেও তা কাটিয়ে উঠছে স্বাস্থ্য বিভাগ। দেশে আবারও জোরে সোরে শুরু হয়েছে গণটিকা কর্মসূচি। প্রতিদিন টিকা পাচ্ছেন প্রায় ২ লাখ মানুষ। সিটি কর্পোরেশনে মডার্না আর জেলা উপজেলায় চলছে সিনোফার্মের টিকা। দেশের টিকার নিবন্ধন কোটির ঘর ছাড়িয়েছে। প্রতিদিন গড়ে ৪.৫ লাখ নিবন্ধন হচ্ছে। কিছুদিন আগেও টিকা নিয়ে সংকট থাকলেও এখন আর সেই অবস্থা নেই। একের পর এক আসছে চালান। সোমবার পৌঁছাবে মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা। এর আগেও কোভ্যাক্স থেকে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ১৯ তারিখে ইনশাল্লাহ আমাদের কাছে মডার্নার যে টিকা ৩০ লক্ষ কোভ্যাক্সের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছবে বলে আমরা জানতে পেরেছি। আমরা আশা করছি চলতি মাসের মধ্যেই আমাদের অ্যাস্ট্রাজেনেকার কিছু ডোজ আমরা হাতে পেয়ে যাব। আর চায়নার টিকাও আমাদের চলে আসার কথা, সিনোফার্মের টিকাটা। আগামী ১.৫ মাসে দেশে আসছে ২.২ কোটি ডোজ টিকা। এর মধ্যে আছে ফাইজারের ৬০ লাখ। এই টিকা -৭০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয়, আর মডার্নার টিকা রাখতে হয় -২০ ডিগ্রিতে। ফলে স্বাস্থ্য বিভাগের জন্য নতুন চ্যালেঞ্জ টিকা সংরক্ষণ। এখন ৩ কোটি ডোজ টিকা সংরক্ষণের ব্যবস্থা আছে সরকারের। -70 আমরা পাইছিলাম ১ লাখ, এটা তো ফাইজারের। আরও যদি আমরা পেয়ে যাই, আমরা ১০ লাখ তো আমাদের ক্যাপাসিটি আমাদের হাতেই, একদম আমাদের নিজেদের। এছাড়াও বাইরেও প্রায় আরও ১০-১৫ লাখ রাখা যাবে। আমরা ক্যাপাসিটি বাড়ানোর জন্য আরও ফ্রিজ আনার চেষ্টা করতেছি। এখন আমাদের যে কোনো ধরনের ভ্যাকসিন আমাদের আসুক না কেন, আমাদের রাখাটা নিয়ে আমরা বড় চ্যালেঞ্জে পড়বো না বলে আমি মনে করি। দেশে এ পর্যন্ত এসেছে অক্সফোর্ড, ফাইজার, মডার্না ও সিনোফার্মের ১,৬৯,০০,০০০ ডোজ টিকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে টিকা সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আবারও প্রতিশ্রুতির কথা জানান। উজবেকিস্তানের তাশখন্দে আয়োজিত এক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ শেষে সাইড লাইনে বৈঠক করেন দুই মন্ত্রী। টিকা উপহার এবং বিক্রির জন্য ধন্যবাদ জানান একে আব্দুল মোমেন। বাংলাদেশের যৌথ উৎপাদনের সহযোগিতার আশ্বাস দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মতি জানিয়ে ত্রিপক্ষীয় সংলাপ আবার শুরুর উপর জোর দেয় ঢাকা। আরেকটি সাইডলাইন বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন একে আব্দুল মোমেন। ভারত থেকে টিকা সরবরাহ না হলেও বাংলাদেশের বর্তমান টিকা পরিস্থিতিতে দিল্লি সন্তুষ্টির কথা জানান এস জয়শঙ্কর। দেশে এখন করোনা টিকার কোনো সমস্যা নেই। সংক্রমণ রোধে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার মতিঝিলে এফবিসিসিআই ভবনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। সালমান এফ রহমান বলেন, নিবন্ধনের মাধ্যমে সারা দেশে টিকা দেওয়া হচ্ছে। বিভিন্ন দেশ থেকে চালান আসছে। টিকা প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না। তাই সবাইকে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে সঠিক সময়ে টিকা নেয়ার জন্য। পাশাপাশি মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনুষ্ঠানে সারা দেশে সব চেম্বারের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আলহামদুলিল্লাহ আমরা এখন দেখতেছি যে ভ্যাকসিনের সমস্যার সমাধান হয়ে গেছে।
অনেকগুলি ভ্যাকসিন দেশে চলে এসছে। এটাও সবাই যেন তাড়াতাড়ি সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করে যেন ভ্যাকসিন নেওয়ার যদি সবাই নিয়ে নেয় তাহলে সেটাও ভালো হবে। দেশে করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 226 জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। এতে টানা 5 দিনে প্রাণহানি 200-র উপরে, আর নতুন আক্রান্ত 12,236 জন। তবে 11 দিন পর সর্বনিম্ন শনাক্তের হার 27.23। সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদের আয়োজন স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে করার তাগিদ জনস্বাস্থ্যবিদদের। করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় এখন সবচেয়ে কঠিন সময় পার করছে দেশ। শনাক্তের হার খানিকটা কমলেও টানা 5 দিন ধরে প্রাণহানি 200-র ওপরে। বৃহস্পতিবার একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 226 জনের মৃত্যু হয়েছে। এর আগে 11 জুলাই দিনে সর্বোচ্চ 230 জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 74 আর খুলনায় 52 জনের। এতে মোট প্রাণহানি 17,278 জনে দাঁড়ালো। চিকিৎসকদের সংখ্যা লকডাউন শিথিলের এই সময়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না গেলে করোনার প্রকোপ বাড়তে পারে। আমাদের যে কারণে বিধিনিষেধটা শিথিল করা হয়েছে, অর্থাৎ কোরবানি ঈদের জন্য যে সাধারণ জনগণ কোরবানির গরু কিনতে তারা যাবে হাটে কাছে, সেখানে যাওয়ার পরে আমাদের যে বর্তমান যে অবস্থা, যে আমাদের স্বাস্থ্যবিধি না মানার যে প্রবণতা, তার কারণে আকস্মিকভাবে অনেকাংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় 627 ল্যাবে 44,941 নমুনা পরীক্ষায় নতুন করে 12,236 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 27.23। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন 10,71,774 জন। এ অবস্থায় কোরবানির ঈদ সহ যে কোনো উৎসব সীমিত পরিসরে করার পরামর্শ চিকিৎসকদের। ঈদ বা জাতীয় উৎসবগুলোতে যদি আমরা আমাদের যে ফর্মালিটিজ আছে সেগুলো যদি আমরা শর্ট করে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় আক্রান্তের সংখ্যাও কমবে এবং মানুষের বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এদিকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 8,395 জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 9,05,807 জনে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, ময়মনসিংহে করোনা সংক্রমণের কি পরিস্থিতি, আর মৃত্যু কমাতে চিকিৎসকরা কি বলছেন? ময়মনসিংহে কিন্তু করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ময়মনসিংহে যে করোনা হাসপাতালটি রয়েছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে করোনা ডেডিকেটেড ইউনিটটি, আমার পাশেই দেখতে পাচ্ছেন যে নতুন যে ভবনটি রয়েছে সেই ভবনটির প্রায় 8টি ফ্লোরের মধ্যে প্রায় 6টিতেই কিন্তু করোনা ডেডিকেটেড ইউনিট হিসেবে এটিকে গড়ে তোলা হয়েছে। 2020 সালে এপ্রিলে এটি গড়ে তোলা হয়, তখন কিন্তু 220 শয্যার হাসপাতাল হিসেবে এটি গড়ে তোলা হয়। পরবর্তীতে এটি এখন 400 শয্যায় উন্নীত করা হয়েছে এবং এখন এই মুহূর্তে কিন্তু প্রায় 500-র উপরে রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন। ময়মনসিংহের শুধু বৃহত্তর ময়মনসিংহ নয়, প্রায় 10টি জেলার রোগীরা কিন্তু বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও গাজীপুর, রংপুর এবং গাইবান্ধা, সুনামগঞ্জ সহ প্রায় বৃহত্তর ময়মনসিংহের প্রায় 10টি জেলার রোগীরা কিন্তু এখানে চিকিৎসা নিয়ে থাকে এবং এই মুহূর্তে করোনা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে লাশের মিছিল কিন্তু থামছেই না। প্রতিদিন এত লাশ, এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে এত লাশ কিন্তু কেউ এর আগে দেখেনি। গতকালকেও কিন্তু 19 জন করোনা রোগী মারা গেছে, তার মধ্যে 11 জন কোভিড উপসর্গ নিয়ে এবং 9 জন করোনা পজিটিভ রোগী ছিল। এবং প্রতিদিন তার আগের দিনও কিন্তু 19 জন রোগী মারা গেছে, এর আগে 18 জন, 17 জন, 16 জন। এইভাবে এইখানের পরিস্থিতি এতটাই নাজুক যে 220 শয্যার যে হসপিটালটি সেখানে এখন প্রায় 500-র মতো রোগী কিন্তু ভর্তি রয়েছে এবং রোগীদেরকে চিকিৎসা দিতে ডাক্তাররা হিমশিম খাচ্ছেন। চিকিৎসকরা রোগীদেরকে কিন্তু বেডে জায়গা দিতে না পেরে কিন্তু ফ্লোরের মধ্যে চিকিৎসা দিচ্ছেন এবং আইসিইউ যে বেড রয়েছে 21টি, সেই আইসিইউ বেডে 21 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে। আইসিইউর সংকট এখানে এতটাই প্রবল যে একজন রোগীর যখন আইসিইউর প্রয়োজন হয় তখন তার অপেক্ষা করতে হয় আরেকজন রোগী ওইখানে আইসিইউ থেকে যতক্ষণ পর্যন্ত উনি সুস্থ হবেন কিংবা মারা না যাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আইসিইউ খালি হচ্ছে না। এমনই ভয়াবহ অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে। আমরা কথা বলেছিলাম ময়মনসিংহের করোনা ডেডিকেটেড হাসপাতালের
ফোকাল পার্সন ডক্টর মহিউদ্দিন খান, উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত পরিস্থিতি সামলে নিচ্ছেন। এখন পর্যন্ত অক্সিজেন সংকট কিংবা ওষুধ সংকট কোনোটাই তাদের দেখা দেয়নি, তারা কিন্তু সামলে নিচ্ছেন এবং পরবর্তী দিনগুলোতে তারা পরিস্থিতি কি হয় সেটা নিয়ে এক ধরনের শঙ্কা কিন্তু রয়ে গেছে। এবং এরই মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরও একটি ভবনের আরও একটি ফ্লোরকে করোনা ইউনিট হিসেবে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। হয়তো 2-1 দিনের মধ্যেই সেটিও চালু হবে, সেখানে কিন্তু আরও রোগীর চিকিৎসার ব্যবস্থা তারা করতে পারবেন এবং এরই মধ্যে চিকিৎসক সংকট যেটা ছিল সেটাও জানাচ্ছিলেন করোনা পরিস্থিতি, যেমনটি বলছিলেন যে আসলে সেখানেও করোনা সংক্রমণকে আটকাতে চিকিৎসকরা বেগ পাচ্ছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি। প্রয়োজন অনুযায়ী অক্সিজেন না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ উঠছে প্রতিনিয়ত। 15 দিনের ব্যবধানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে 335 জন। এর মধ্যে উপসর্গ নিয়ে 308 জন আর করোনায় মারা গেছেন 27 জন। রোগীর স্বজনদের অভিযোগ, অক্সিজেন সরবরাহ থাকলেও নেই প্রয়োজন অনুযায়ী চাপ, এতে মৃত্যু হচ্ছে অনেক রোগীর। আমার হাজবেন্ডের ওই প্রায় 2 ঘন্টা পর্যন্ত অক্সিজেন পাচ্ছিল না, তো আমি সিলিন্ডার ওইটা পাঠাইছি নিচে অক্সিজেনটার জন্য। এখন তারা বলছে যে একটু আসে নিচে না নামলে আমরা দিতে পারবো না, এখানে নাই, গাড়ি আসতেছে। সময় মতো যদি অক্সিজেন পাইতো তো রোগী টিকানো সম্ভব। 2016 সালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 9674 লিটার ধারণ ক্ষমতার একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়। এই প্ল্যান্ট থেকে সরবরাহ হয় 3500 লিটার অক্সিজেন। পাশাপাশি সিলিন্ডার দিয়ে দেওয়া হয় আরও 7000 লিটার। এতে চাহিদার অর্ধেকও মিটছে না। ডিজাইন করা হয় একটা বিল্ডিং, সেই ক্ষেত্রে 10 কিংবা 12টা এখানে হাইফ্লো নেজাল ক্যানুলার ডিজাইন করা হয়। তো পরবর্তীতে দেখা যাচ্ছে সেখানে সেই স্থানে আমরা যখন 20টা 22টা বা 30টা হাইফ্লো নেজাল ক্যানুলা ব্যবহার করি তখন এটা অক্সিজেন ড্রপ তৈরি হয় আর কি। এদিকে একমাত্র অক্সিজেন প্ল্যান্ট দিয়ে হাসপাতাল ও করোনা ইউনিটে সরবরাহ করায় দেখা দিয়েছে বিপত্তি। মুমূর্ষু রোগীদের জন্য 30 থেকে 70 লিটার চাপের অক্সিজেনের চাহিদা থাকলেও তা দেওয়া যাচ্ছে না। কমসে কম 42 ডায়া হলে আমাদের হাইফ্লো নেজাল ক্যানুলা চলে অনেকটি বেশি, যার কারণে 22 mm ডায়া থেকে অক্সিজেন টাইনা সে কুলাইতে পারছে না, প্রেশারটা ফুল পাইতেছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ বেড়ে যাওয়ায় করোনা ইউনিটে অক্সিজেন সরবরাহে সমস্যা হচ্ছে। একই সঙ্গে অনেক হাইফ্লো নেজাল ক্যানুলা চালু করায় অক্সিজেনের চাপ কমে গেছে। তবে নতুন প্ল্যান্টটি চালু হলে সমস্যা কেটে যাবে বলে আশা করা হচ্ছে। আমাদের স্পেকটা 10,000 লিটারের একটা ভিআই ট্যাঙ্ক স্থাপন করেছে, ওরা সংযোগের অপেক্ষায় শুধু। তবে রোগী বাড়তে থাকলে অক্সিজেন সরবরাহের সক্ষমতা বাড়িয়েও পরিস্থিতি কতটা মোকাবেলা করা সম্ভব তা নিয়ে আছে সংশয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 14 দিন পর দোকান শপিং মল খোলায় বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গেছে ক্রেতার ভিড়। কেউ আসেন দৈনন্দিন কেনাকাটায়, আবার অনেকেই আসেন ঈদ বাজার করতে। তবে বেশিরভাগ মার্কেটে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়াও দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের। কঠোর বিধিনিষেধ শিথিলের প্রথম দিন বৃহস্পতিবার সকাল 10টায় নিউ মার্কেট এলাকার চিত্র এটি। দোকান মার্কেট খোলার আগেই ক্রেতাদের ভিড় দেখা যায় বিভিন্ন এলাকায়। দোকান খোলার সাথে সাথেই পছন্দের পণ্য কিনে নেন ক্রেতারা। ভিড় এড়াতে সকালেই কেনাকাটায় আসা বলে জানান ক্রেতারা। লকডাউনের পর আজকেই প্রথম মার্কেট করছে, তো পরিবারের সবার জন্য ঈদের শপিং এর জন্য আজকে আসছি। অনেক ভিড় তো সেজন্য চিন্তা করলাম আর কি একটু আগে আসলে একটু আগে টুকটাক কিছু কিনা চলে যাবো। ঈদের শপিং আছে, তারপরে আবার যারা বাড়ি যাবে তাদের একটা প্ল্যানিং আছে, এই জন্য আসলে আর্লি মার্কেটে আসা। এখন সকাল সকাল আসা, তাড়াহুড়া থাকবে না, আস্তে ধীরে আমি কিনতে পারবো। তবে রাজধানীর অনেক মার্কেটে বেচা বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিক্রেতাদের। বেচা কেনার অবস্থা খুবই খারাপ। লকডাউন শেষ হয়েছে, দোকানপাট খুলে দিচ্ছে, মার্কেট ওপেন হয়েছে। প্রসাধনী, কসমেটিক্স, ইমিটেশন জুয়েলারি এগুলো তো শখের জিনিস, টুকটাক বিক্রি হবে। কাপড় চোপড় কিছু টুকটাক বিক্রি হবে। এদিকে স্বাস্থ্যবিধি মানার শর্তে বিপণী বিতান খোলার কথা থাকলেও অনেক জায়গায় তা ছিল উপেক্ষিত। দোকান মালিক সমিতি বলছে স্বাস্থ্যবিধি নিশ্চিতে তাদের চেষ্টা অব্যাহত আছে। আমাদের গেটে প্রবেশ পথে আমরা জীবাণুনাশক টানেল বসানোর চেষ্টা করেছি। এছাড়া প্রতিটা শোরুমে যেন হ্যান্ড স্যানিটাইজার থাকে তা আমরা মনিটরিং করছি। মার্কেটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ক্রেতা বিক্রেতাদের আরও সচেতন হওয়ারও আহ্বান জানায় দোকান মালিক সমিতি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
লকডাউন শিথিল হওয়ায় আসন্ন ঈদ উপলক্ষে অনেকেই ঢাকা ছাড়ছেন আজ। ছুটির দিনে সকাল থেকেই রাজধানীর মহাখালী, গাবতলী সহ অন্যান্য বাস টার্মিনালে রয়েছে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ভিড়। এসব টার্মিনালের আশপাশের সড়কেও দেখা দিয়েছে যানজট। ঈদের সময় ভিড় বাড়তে পারে এই অজুহাতে অনেকেই আগেভাগে পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন বলে জানান। এদিকে ভিড় থাকলেও টার্মিনালে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্যবিধি। টার্মিনালের ভেতরে অনেকেই কাছাকাছি বসে নির্ধারিত বাসের জন্য অপেক্ষা করছেন। অনেকের মুখে নেই মাস্কও, তবে দূরপাল্লার বাসে এক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করা হচ্ছে বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। বৈশ্বিক করোনা মহামারী ও ব্যবসার পরিস্থিতি বিবেচনায় কঠোর লকডাউনে পোশাক কারখানা খোলা রাখার দাবি জানিয়েছে বিজিএমইএ সহ পোশাক শিল্প ব্যবসায়ীদের 5টি সংগঠন। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ব্যবসায়ী নেতারা। এ সময় প্রধানমন্ত্রীর বরাবরে সংগঠনগুলোর পক্ষ থেকে একটি চিঠি তুলে দেন তারা। আগামী শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে বিষয়টি বিবেচনা করা হবে বলে আশা তাদের। তারা বলেন, যদি পোশাক কারখানা লকডাউনে খোলা রাখা না হয় তাহলে ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করে অন্য দেশের প্রতি ঝুঁকে পড়বে। এতে দেশের পোশাক শিল্প হুমকির মুখে পড়বে। আমাদের শিল্প কারখানা যেন খোলা থাকে, কারণ আমরা জানি যে ইকোনমিতে শিল্প কারখানা যদি খোলা না রাখা যায় তাহলে ইকোনমিতে এটার একটা মারাত্মকভাবে নেতিবাচক এফেক্ট হবে। আমাদের যেন শিপমেন্ট করতে পারি সেই সহযোগিতাটা আমরা চাচ্ছি। সেই জন্য 2 বছরেও বহুল আলোচিত বালিশকাণ্ডের দুর্নীতির মামলার কোনো অগ্রগতি হয়নি, অথচ উচ্চ আদালতে 6 মাসের এই মামলার তদন্ত কাজ শেষ করতে নির্দেশ দিয়েছিল। অভিযুক্তদের 12 জন কারাগারে থাকলেও বাকিরা ধরাছোঁয়ার বাইরে। টিআইবি বলছে এই দীর্ঘসূত্রিতা সন্দেহজনক, কেননা সময় ক্ষেপণের সুস্পষ্ট কোনো কারণ দেখা যাচ্ছে না। 2017-18 অর্থ বছরে রূপপুরে বালিশকাণ্ডের দুর্নীতির ঘটনা ঘটে। 2019 সালের ডিসেম্বরে এই অভিযোগে জড়িত গণপূর্ত অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলম, পাবনার উপসহকারী প্রকৌশলী সুমন কুমার নন্দী, উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল সহ 9 জনকে আসামি করে প্রথম মামলা করে দুদক। এরপর একে একে মোট 4টি মামলা করে সংস্থাটি। তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিল্লুর রহমান সহ কয়েকজনকে আসামি করা হয়নি। প্রকল্পে কেনা শুধু বালিশের দাম ধরা হয়েছে 6,717 টাকা। এছাড়া প্রতিটি পণ্যের দাম ধরা হয়েছে বহুগুণ। এভাবে মোট 31 কোটি 24 লাখ টাকা আত্মসাৎ হয়। এসব তথ্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্তে বেরিয়ে আসে। 16 কর্মকর্তার বালিশকাণ্ডের দুর্নীতির সাথে সরাসরি যোগসাজশ পায় মন্ত্রণালয়, যার ভিত্তিতে দুদক মামলা করে 13 ঠিকাদার ও প্রকৌশলীকে গ্রেপ্তার করে। যার কিছুদিন পরেই ক্রয় সংক্রান্ত সকল তথ্য সংগ্রহ করে দুদক। এরপর করোনার কথা বলে বারবার অভিযোগপত্র দায়ের বিলম্ব করা হচ্ছে। ইনভেস্টিগেটিং অফিসার বলেছে ওনার কাজ প্রায় শেষ পর্যায়ে। আমার মনে হয় আর বেশি দিন সময় লাগবে না। যদি করোনাকালীন সময়ে যদি বন্ধটা যদি অ্যাক্সিডেন্টেড না হয়, অতি সত্ত্বর রূপপুর বালিশকাণ্ডের অভিযোগপত্র দেওয়া যাবে। টিআইবি বলছে, করোনায় বাড়িতে বসে নথি পর্যবেক্ষণ করার বিধান করেছে দুদক। অন্য অনেক মামলার কার্যক্রম এই মহামারীর মধ্যেই চলছে। আরও যে প্রশ্ন সেটা হচ্ছে যে এর মধ্যে এর পিছনে কি শুধুমাত্র অদক্ষতা, গাফিলতি বা প্রক্রিয়াগত জটিলতাই জড়িত, নাকি এর মধ্যে রয়েছে কোনো অন্তর্নিহিত অসৎ উদ্দেশ্য যার মাধ্যমে কোনো বিশেষ মহলকে ছাড় দেওয়ার প্রয়াস। 2020 সালের অক্টোবরে পাবনার রূপপুর আবাসন প্রকল্পে বালিশকাণ্ডের 3টি মামলার তদন্ত কাজ 6 মাসের মধ্যে সম্পন্ন করতে দুদকের কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। 9 মাস পেরিয়ে গেছে, কিন্তু তদন্ত এখনও শেষ হয়নি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর সায়দাবাদের টিন শেড বাসায় অগ্নিকাণ্ডে 3 জন দগ্ধ হয়েছে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন ঘড়ি মেরামতকারী রাজু, গাড়ির হেলপার শাহজাহান এবং জয়নাল। চিকিৎসকরা জানান, দগ্ধ সবাইকেই আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে 17 থেকে 45% পর্যন্ত পড়ে গেছে। স্বজনরা জানান, দগ্ধ 3 জন সায়দাবাদের করাতিটোলায় একটি টিন শেড বাসায় ভাড়া থাকতেন। রাত 11টা থেকে হঠাৎ বাসায় আগুন লাগে। পরে দগ্ধদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে 5 জন দগ্ধ হয়েছেন।
এদের মধ্যে 2 শিশু সহ 4 জন একই পরিবারের সদস্য। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন গৃহকর্তা রাজু, তার 2 মেয়ে জান্নাত ও রোজা, বোন শারমিন আক্তার ও প্রতিবেশী হাবিবুর রহমান হাবিব। চিকিৎসক জানান, রাজুর শরীরে 28, জান্নাতের 26, রোজার 45, শারমিনের 10 এবং হাবিবুরের 30% পড়ে গেছে। এদের মধ্যে শারমিন ও 2 শিশুকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এছাড়া রাজু ও হাবিবুরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্বাসতন্ত্র পুড়ে যাওয়ায় কেউই শঙ্কামুক্ত নয় বলেও জানান চিকিৎসক। স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে এলপি গ্যাসের সিলিন্ডার চুলার সাথে সংযোগ দেওয়ার পর বিস্ফোরণের এই ঘটনা ঘটে। লিক করার পরে জোরে বাস্ট হওয়ার পর আগুনটা পুরো গুন্না দিছে। চিকাচিকি শুনে আমরা সামনে গেছিলাম। শুনছি যে সিলিন্ডার ওই যে গ্যাস লিক করছিল বলে আবার ঠিক করতে গেছে, পরে গিয়ে জায়গার মধ্যে গেছে, পরে বলে আগুনের সূত্রপাত ঘটে আছে। সবারই কিন্তু ইনহেলেশন বার্ন আছে। ইনহেলেশন বার্ন মানে হচ্ছে শ্বাসযন্ত্র পুড়ে গেছে। যেহেতু ঘরের ভিতরে আগুন লাগছে, এই জন্য শ্বাসতন্ত্র পুড়ে গেছে। এই জন্য সবাই কিন্তু রিস্ক আছে, কেউই আশঙ্কা মুক্ত নয়। যাবজ্জীবন সাজার মেয়াদ কতদিন তা নিয়ে প্রকাশ হলো আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়। এতে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধির এই সংক্রান্ত ধারাগুলো একসঙ্গে পড়লে যাবজ্জীবন হবে 30 বছরের জেল। তবে প্রাথমিকভাবে যাবজ্জীবন বলতে দণ্ডিতের বাকি জীবনকে বোঝায় বলে উল্লেখ করা হয়েছে রায়ে। 2001 সালে সাভারে ব্যবসায়ী জামান হত্যা মামলায় আসামি আতাউর রহমান মৃধার আপিলে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস বলে রায় দেয় আপিল বিভাগ। 2017 সালের 14 ফেব্রুয়ারি সেই রায় দিয়েছিলেন তখনকার প্রধান বিচারপতি SK সিনহা সহ 4 বিচারপতির বেঞ্চ। এতে যাবজ্জীবনের কারাদণ্ড নিয়ে তৈরি হয় ধূম্রজাল। রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আসামি। গত বছরের 1 ডিসেম্বর যাবজ্জীবনের মেয়াদ সংক্রান্ত রিভিউর রায় দেয় আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের দেয়া পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতেই তা দেয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণ ও নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিকভাবে যাবজ্জীবন বলতে দণ্ডিতের বাকি জীবনকে বোঝায়। তবে দণ্ডবিধির 45-53 ধারার সঙ্গে 55 ও 57 ধারা এবং ফৌজদারি কার্যবিধির 35-এর একসঙ্গে মিলিয়ে পড়লে যাবজ্জীবন দণ্ড হবে 30 বছর। এছাড়া কোনো কোর্ট, ট্রাইব্যুনাল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয়, সেক্ষেত্রে আসামি ফৌজদারি কার্যবিধির 35-এর এর রেয়াত সুবিধা পাবেন না। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেত্রকোনা উদীচী কার্যালয়ের সামনে বোমা হামলায় 8 জন নিহতের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেএমবি সদস্য আসাদুজ্জামান পনিরের সাজা কার্যকর হয়েছে। বৃহস্পতিবার রাত 11:01 গাজীপুরের কাশিমপুর কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 2005 সালের 8 ডিসেম্বর সকালে নেত্রকোনা উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জেএমবি। এতে প্রাণ হারান জেলা উদীচীর সাবেক সহ সাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল এবং এক পুলিশ কর্মকর্তার স্ত্রী সহ 8 জন। পরে পুলিশের করা বিস্ফোরক আইনের মামলায় জেএমবি কমান্ডার সালাউদ্দিন ওরফে সালেহীন ও সদস্য আসাদুজ্জামান পনিরকে মৃত্যুদণ্ডাদেশ দেন উচ্চ আদালত। আইন অনুযায়ী বেসরকারি স্কুল কলেজে থাকতে হবে নিজস্ব জমি, কিন্তু রাজধানীতে অন্তত 350 প্রতিষ্ঠান চলছে ভাড়া করা ভবনে। কয়েক দফা সতর্ক করার পরও চালিয়ে যাচ্ছে বছরের পর বছর। এসব স্কুল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা বোর্ড। 2001 থেকে 15 সাল পর্যন্ত নিজস্ব জমি ছাড়াই অনেক স্কুল কলেজ অনুমোদন দেয়া হয়। তাদেরকে শর্ত দেয়া হয় অনুমোদনের 2 বছরের মধ্যে নিজস্ব জমিতে প্রতিষ্ঠান করার, কিন্তু এখনো কয়েকশো স্কুল কলেজ তা পূরণ করেনি। বোর্ডের যে আইন আছে সেখানে প্রথম শর্ত হল নিজস্ব জায়গা এবং নিজস্ব স্থাপনায় বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে। সেটার ব্যত্যয় ঘটিয়ে কিন্তু তারা এই কাজগুলি করছে। এরকম 350 প্রতিষ্ঠানের তালিকা করেছে বোর্ড। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। বলছে প্রয়োজন হলে ওই স্কুল কলেজের শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে বদলি করা হবে। যারা এখনো ভাড়া বাড়িতে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে জায়গা জমির ব্যবস্থা করুন। সেখানে যদি টিনের ঘর, ছনের ঘরেও হয় সেখানে যান।
আমার বিল্ডিং দরকার নেই, প্রয়োজনে ছনের ঘরে আপনি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যান, কিন্তু নিজস্ব জায়গায় নিজস্ব স্থাপনায়। করোনায় এমনিতেই আর্থিক সংকট চলছে দাবি করে আরেকটু সময় চেয়েছে শিক্ষক সংগঠনগুলো। এখন যে প্যান্ডামিক সময়, এখন তো করোনার সময় শিক্ষকরা বেতন পাচ্ছে না, প্রতিষ্ঠান আজকে 16 মাস ধরে বন্ধ, সেই জন্য মানবিক দিক বিবেচনা করে আরেকটু বিবেচনা করা উচিত বলে আমি মনে করছি। এরই মধ্যে স্কুলগুলোকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট 40 থেকে 45 টাকা ও ঢাকার বাইরে 33 থেকে 37 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া খাসি এবং বকরির চামড়ার দাম গত বছরের চেয়ে 2 টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এই বৈঠকে এই দাম নির্ধারণ করে দেওয়া হয়। বছর জুড়ে দেশে সংগ্রহ হওয়া চামড়ার বড় অংশ আসে কোরবানি ঈদের সময়। মানে ভালো হওয়ায় এই সময়ের অপেক্ষায় থাকেন ট্যানারি ও আড়তদাররা। এবার দেশে কোরবানির জন্য প্রস্তুত আছে 1,19,00,000 পশু। বৃহস্পতিবার কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসে বাণিজ্য, শিল্প, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থাগুলো। ব্যবসায়ীদের দাবির মুখে গত বছরের চেয়ে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট 5 টাকা বাড়িয়ে ও খাসির চামড়ার দাম 2 টাকা বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী। গতবার যেটা ছিল 35 থেকে 40 ঢাকায়, সেটা আমরা 40 থেকে 45 প্রতিটি যেটা বলেছেন সেইটাই আমরা করছি। দ্বিতীয় যেমন ঢাকার বাইরে ছিল 28 থেকে 32, সেখানেও 5 টাকা বাড়িয়ে আমরা 33-37 করেছি। একইভাবে যেটা ছিল 10 থেকে 12 বকরি, সেটা 12 থেকে 14 করেছি। এটা পরিষ্কার, এটা আমরা সার্কুলার দিয়ে দেব। ঈদের পর 23 জুলাই থেকে শুরু হওয়া লকডাউনে চামড়া পরিবহন ও সংরক্ষণের সাথে জড়িতদের বিধিনিষেধের বাইরে রাখার দাবি জানান ব্যবসায়ীরা। যে কোরবানির চামড়া ট্রান্সপোর্টেশন এবং কোরবানির চামড়া প্রিজার্ভেশনের জন্য যারা জড়িত রয়ে গেছেন এবং প্রসেসের জন্য যারা জড়িত রয়ে গেছেন, তারা যদি ওই সময় যদি এক্সাম্পশন না পায় এবং ওই 15 দিন যদি ঈদের 15 দিন যদি না করতে পায়, তাহলে কিন্তু চামড়া সংরক্ষণ করা এবং ন্যায্য মূল্য দেওয়া কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। দেশে 19,99,000 মেট্রিক টন লবণের মজুদ আছে উল্লেখ করে চামড়া সংরক্ষণে লবণের ঘাটতি হবে না বলে দাবি করেন শিল্প সচিব। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম যে লকডাউন শিথিলের পর ঈদে বাড়ি যাওয়ার ভিড় বেড়েছে এবং যানজটও বেড়েছে। এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের সাধারণ মানুষ ও পণ্যবাহী ট্রাকের চাপ রয়েছে। এ নিয়ে জানাতে ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, ঘাটের সার্বিক পরিস্থিতি নিয়ে জানান, সেখানে ভিড় কেমন দেখছেন? দেখুন, টানা 14 দিনের যে লকডাউন এবং কঠোর বিধিনিষেধটি ছিল, সেটি শেষ হওয়ার পর থেকে গতকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে শিমুলিয়া ঘাটে কিন্তু যে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় কিন্তু বেড়েই চলেছে। এবং আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে হাজার হাজার মানুষ কিন্তু গণপরিবহন খোলা থাকার কারণে বাস সহ বিভিন্ন যানবাহনে করে ঘাটে এসে ভিড় জমাচ্ছেন। আমরা এই মুহূর্তে শিমুলিয়া ঘাটের চিত্র যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু ঘাটের পুরো ঘাটে কিন্তু যে এইসব বাড়ি ফেরা মানুষের ভিড় কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এবং আমরা সকাল থেকে ঘাটের যে ফেরিঘাট এবং যে লঞ্চ ঘাটগুলো রয়েছে, আমরা সেখানে দেখেছি যে ফেরিঘাটে যেমন ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি পণ্যবাহী যানবাহনের ভিড় রয়েছে। যে আসলে লঞ্চ চালু থাকার কারণে কিন্তু আমরা বিগত সময়ে ফেরিতে যে ধরনের যাত্রীর চাপ আমরা দেখতে পেয়েছি, আমরা লঞ্চটি চালু হওয়ার পরে কিন্তু ফেরিতে সেই চাপ অনেকটাই কমে এসেছে এটি বলা চলে। আমরা সকাল থেকেই দেখছিলাম যে পুরো ঘাট এলাকায় কিন্তু যে মানুষের যে উপচে পড়া ভিড়, সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। পাশাপাশি আপনার ফেরিঘাটেও কিন্তু আমরা যে যানবাহনের যে জটলা, সেটিও কিন্তু ভিড় বাড়ছে এটি বলা চলে। পাশাপাশি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এই নৌরুটে কিন্তু আজকে সকাল থেকে 10টি ফেরি দিয়ে গতকাল যেটি যানবাহনের পাশাপাশি যে যাত্রীদের পারাপার করছিল, আজকে কিন্তু এই নৌরুটে এই ফেরির পাশাপাশি প্রায় 87টি লঞ্চের মধ্যে প্রায় 83টি লঞ্চ দিয়ে এইসব যাত্রীদেরকে পারাপার করা হচ্ছে বলে কিন্তু আমরা ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানতে পেরেছি। তো শিমুলিয়া ঘাট থেকে যে যাত্রীদের যে উপচে পড়া ভিড়, এই ছিল আমার কাছে এখনকার সবশেষ তথ্য। দর্শক, শুভ ঘোষ জানাচ্ছিলেন মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে।
চট্টগ্রামের সিআরবিতে হাসপাতালের জন্য নির্ধারিত এলাকাটি ঐতিহ্য হিসেবে সংরক্ষণের নির্দেশনা রয়েছে নগরীর মাস্টার প্ল্যানে। তাই এই এলাকায় হাসপাতাল নির্মাণে কোনোভাবেই অনুমোদন দেবে না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। তারপরও রেল কর্তৃপক্ষের অনড় অবস্থানের কারণে ক্ষুব্ধ নগরবাসী। শতবর্ষী বৃক্ষঘেরা প্রাকৃতিক সবুজ বলয়, 150 বছরের পুরনো ব্রিটিশ স্থাপনা সহ নানা কারণেই সিআরবি এলাকাটি প্রাণ ভরে নিঃশ্বাস নেবার জায়গা। তবে রেল কর্তৃপক্ষ এখানে একটি মেডিকেল কলেজ হাসপাতাল করতে লিজ দেয় বেসরকারি প্রতিষ্ঠানকে। এর প্রতিবাদে প্রতিদিনই এলাকাটিতে চলছে মানববন্ধন, সমাবেশ সহ নানা কর্মসূচি। তাদের দাবি, ঐতিহ্য নষ্ট করে হাসপাতাল নির্মাণে রেলের সিদ্ধান্ত অযৌক্তিক। এই যে সিআরবি বিল্ডিংটি, এটা তো আসলে একটি ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন। সঙ্গত কারণেই আমরা বলতে চাই যে চট্টগ্রামের নাগরিক সমাজ এখানে কোনো হাসপাতাল নির্মাণের উদ্যোগ জেনেই নেন না কেন, এটা তারা করতে দেবে না। চট্টগ্রামে রমনা পার্ক নাই, সৌরার্য উদ্যান নাই, চট্টগ্রামের চন্দ্রিমা উদ্যান নাই, চট্টগ্রামে কোনো বোটানিক্যাল গার্ডেন নাই, অর্থাৎ খোলামেলা কোনো জায়গা নাই। সেই জন্য এই জায়গাটাকে রক্ষা করতেই হবে যে কোনো মূল্যে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বলছে, হেরিটেজ জোন হিসাবে এলাকাটিকে সংরক্ষণ করা হয়েছে চট্টগ্রামের মহাপরিকল্পনায়। তাই সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের অনুমতি দেওয়ার সুযোগ নেই। মাস্টার প্ল্যানে স্পষ্টতই বলা আছে যে এই সিআরবিকে ঘিরে যে পরিবেশটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, এই পরিবেশটাকে সংরক্ষণ করতে হবে। এটা আমাদের একদম 1 নম্বর ম্যান্ডেট। হাসপাতাল নির্মাণে 2020 সালে ইউনাইটেড গ্রুপের সঙ্গে চুক্তি হয়। প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ইতিমধ্যে রেলওয়েকে 8 কোটি টাকা পরিশোধ করেছে বেসরকারি প্রতিষ্ঠানটি। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিশ্বে করোনায় একদিনে 8,465 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 5,54,000-এর বেশি রোগী। গেল এক সপ্তাহে করোনায় মৃত্যুর হার বেড়েছে 3 ভাগ, আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে 15 ভাগে। এ নিয়ে করোনা মহামারীতে মোট মৃত্যু 40,82,000, আক্রান্ত 18,96,00,000-এরও বেশি। ভারতে একদিনে করোনায় মারা গেছেন 544 জন, শনাক্ত 39,000-এর বেশি। ব্রাজিলে একদিনে 1,552 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 52,779 জন। এশিয়াতে করোনার নতুন হটস্পট ইন্দোনেশিয়াতে এক সপ্তাহে করোনায় মৃতের হার বেড়েছে 43 ভাগ, সেই সাথে শনাক্তের হার 45%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আফ্রিকাতে করোনায় সংক্রমণ গত এক মাসে 10 লাখে গিয়ে ঠেকেছে। এদিকে হাইতি করোনার মহামারী শুরুর পর এই প্রথম পেয়েছে টিকার 5 লাখ ডোজ। বিশ্বের বর্তমান করোনা পরিস্থিতি তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ায় এই হুঁশিয়ারি দেন সংস্থার প্রধান টেড্রোস আধনম গেব্রিয়াসুস। তিনি বলেন, নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ানো, সামাজিক মেলামেশা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে উদ্বেগজনকভাবে বাড়ছে আক্রান্ত মৃত্যু। এ পর্যন্ত 111টি দেশে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লেও খুব শিগগিরই এটি সারা বিশ্বে আধিপত্য করবে। এছাড়া অধিকাংশ নাগরিককে টিকা কর্মসূচির আওতায় আনা দেশগুলোতে স্বাস্থ্যবিধি মানায় গাফিলতির কারণে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আরও প্রকট হচ্ছে বলে উদ্বেগ জানানো হয়। Reduce one of the options like the lab theory. 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগের জন্য 3টি ম্যাচই গুরুত্বপূর্ণ, তাই পূর্ণ 30 পয়েন্ট অর্জনের লক্ষ্য তামিম ইকবালের। মুশফিকের শূন্যতায় সেরা একাদশ নির্বাচনের চ্যালেঞ্জ অধিনায়কের। গোড়ালির চোটে অনিশ্চিত মুস্তাফিজ। হারারেতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 1টায়। জিম্বাবুয়ের কন্ডিশন প্রতিপক্ষ, দুটাই হাতের তালুর মতো চেনা বাংলাদেশের। তারপরও খুব একটা নির্ভর কি থাকতে পারছেন তামিম? পারিবারিক কারণে মুশফিক দল ছেড়েছেন, নিজে ভুগছেন হাঁটুর চোটে। প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন মুস্তাফিজ। উভয় সংকটে বাংলাদেশ অধিনায়ক পাচ্ছে না পূর্ণ শক্তির দল, তাতে ব্যাকফুটে যাওয়ার সুযোগ নেই। প্রথম ম্যাচ থেকেই জয়ের আত্মবিশ্বাস অধিনায়কের কণ্ঠে। মুশফিকের সিচুয়েশন বা মুস্তাফিজের সিচুয়েশন যেটা, এটা আপনাকে রেসপেক্ট করতে হবে, বিকজ এটা আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে না। সঠিক কম্বিনেশন খুঁজে নেওয়ার চ্যালেঞ্জ টিম ম্যানেজমেন্টের। লিটনকে জায়গা দিতে ভাবতে হচ্ছে অনেক কিছু। সাম্প্রতিক পারফরমেন্সে সোয়ানকে একাদশে রাখা না হলে প্রশ্নের মুখে পড়বে থিঙ্ক ট্যাঙ্ক। এর মধ্যে ছন্দ পাওয়ার কঠিন লড়াই সাকিবের।
পরিকল্পনায় রাখতে হচ্ছে ওয়ানডে সুপার লিগ। ওর 11 জায়গা হবে কি হবে না that I can't tell you, but he's a strong contender that I can tell you. I think যে লেভেলের প্লেয়ার সাকিব আমার কাছে মনে হয় যে কোনো ম্যাচে যে কোনো সিচুয়েশনে সে ঘুরে দাঁড়াতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে 16 ম্যাচ জয়ের ধারাবাহিকতা থাকলেও 2009 সালের পর ওদের মাটিতে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সেই শৃঙ্খল ভাঙার সুবর্ণ সুযোগ এবার তামিম সাকিবদের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাদা পোশাকে রঙিন পারফরমেন্সের পর ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের। মুশফিকের শুরুতায় মিডল অর্ডারে চাপ বাড়লেও ভারসাম্যপূর্ণ দল করে সাফল্য পেতে চায় টিম টাইগার্স। চোট অস্বস্তি নিয়ে প্রথম ওয়ানডেতে অনিশ্চিত মুস্তাফিজ, 3 পেসার ও 2 স্পিনার নিয়ে বাজিমাতের লক্ষ্য অতিথিদের। পছন্দের ফরম্যাট ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে শতভাগ সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের। প্রথম জয় হতে পারে 3 ম্যাচ সিরিজের আত্মবিশ্বাসের রসদ। ভারসাম্যপূর্ণ দল গড়েই ছন্দ ধরে রাখার লক্ষ্য টিম টাইগার্সের। ওপেনিংয়ে তামিমের পার্টনার বদল হচ্ছে নিয়মিত। ওয়ানডে অধিনায়কের সঙ্গী হতে চলছে লিটন নাইমের লড়াই। ছন্দহীন লিটনকে এগিয়ে রাখতে পারে লাল বলের পারফরমেন্স। অন্যদিকে নাইম শেখকে পরীক্ষার পরিকল্পনা ম্যানেজমেন্টের। গুরুত্বপূর্ণ 3 নম্বর পজিশনে থাকবেন টাইগার অলরাউন্ডার সাকিব। উইকেটের আচরণ বুঝে প্রস্তুতি ম্যাচে মন্থর ব্যাটিং আত্মবিশ্বাস ফেরাতে পারে সাকিবকে। মুশফিকের অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারে 4-এ দেখা যেতে পারে মাহমুদুল্লাহকে। ম্যাজিক 5-এর মিউজিক্যাল চেয়ারে সৈকতের লড়াইটা হবে মিঠুনের সাথে। প্রস্তুতি ম্যাচে 120 স্ট্রাইক রেটে 36 করা মোসাদ্দেকের পাল্লাই ভারী। মিডল অর্ডারে কিপার ব্যাটসম্যান সোহানের জায়গা অনেকটা নিশ্চিত বলা যায়। সাথে ফিনিশারের ভূমিকায় থাকতে পারেন আফিফ। বোলিংয়ে ধাক্কা মুস্তাফিজকে নিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। প্রথম ওয়ানডেতে কাটার মাস্টারকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। স্পিনের দায়িত্বে সাকিবকে সঙ্গ দেবেন পরীক্ষিত মিরাজ। আর পেস ডিপার্টমেন্ট সামলাবেন সাইফুদ্দিন, তাসকিন ও শরীফুল। ওয়ানডে সুপার লিগ বাড়িয়ে দিয়েছে সিরিজের গুরুত্ব। পূর্ণ 30 পয়েন্ট অর্জনে সমৃদ্ধ হবে টেবিলের দ্বিতীয় স্থান। সুযোগ হাতছাড়া হলে টিকে থাকার লড়াইয়ে পিছিয়ে যেতে পারে টিম টাইগার্স। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিজ শুরুর একদিন আগে 16 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে রোডেশিয়ান স্কোয়াডে নতুন সদস্য 3 জন। ডাক পেয়েছেন তাদি ওয়া নাশে, মারু মানি, ডিওন মায়ার্স ও মিল্টন শুম্বা। পরিবারের করোনা সংক্রমণের ঘটনায় বাদ পড়েছে নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেগ আরভিন। টেস্টের মতো ওয়ানডেতেও ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন টেইলর। পুরো ফিট হয়ে দলে ফিরেছেন সিকান্দার রাজা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা ও লুক জংওয়ে। কাল শুরু প্রথম ওয়ানডে। 18 ও 20 জুলাই হবে সিরিজের বাকি 2 ম্যাচ। অস্ট্রেলিয়া সিরিজে মুশফিককে দলে পাবার ব্যাপারে আশাবাদী হাবিবুল বাশার। সুরক্ষা বলয় সংক্রান্ত জটিলতা সামলে দলে ফেরার বিষয়টা মুশির ওপরে ছেড়ে দিয়েছেন এই নির্বাচক। মুশফিক মুস্তাফিজদের অনুপস্থিতিতে সোহান, শরীফুলদের সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন সাবেক এই অধিনায়ক। হারারে টেস্টে অনায়াসে জয় সত্ত্বেও এড়ানো যাচ্ছে না অস্বস্তি। মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতায় প্রতিরোধ না এলে হয়তো ভিন্ন হতো পরিস্থিতি। ওয়ানডে সিরিজ শুরুর আগে তাই আরেকবার এসেছে আত্ম উপলব্ধির মুহূর্ত। দায়িত্ব নিতে কতটা প্রস্তুত বাংলাদেশের তারুণ্য? পারিবারিক কারণে থাকছেন না মিডল অর্ডার মেইনস্টে মুশফিক। চোটে অস্বস্তি তামিমের। একেবারে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। পরীক্ষিতদের অনুপস্থিতি কি দলের জন্য চাপ নাকি অন্যরকম সুযোগ? নির্বাচক হাবিবুল বাশার ইতিবাচকদের দলে সোহান, নাইম, শরীফুলদের সামনে সুযোগ দলে অপরিহার্য হয়ে ওঠা। মুশফিক, সাকিব, তামিম, মাহমুদুল এদের শূন্যস্থান পূরণ করাটা তো সহজ নয়। এরা অনেক দিন ধরে আমাদের সিজন ক্যাম্পেনার, আমাদের সেরা পারফর্মার। তো ওদেরকে শূন্যস্থান পূরণ করতে হলে আপনাকে কিন্তু অনেক সময় দিতে হবে এবং আপনাকে একটু ভাগ্যবানও হতে হবে, কারণ এই ধরনের খেলা তো সবসময় আসে না। কিন্তু তারপরেও আপনার দলে যারা আছেন তাদের উপর আপনাকে বিশ্বাস রাখতেই হবে এবং আমাদের বিশ্বাস আছে দলে যারা আছেন তারা ভালো, ডেফিনেটলি তারা যথেষ্ট ভালো বলেই দলে আছেন তারা। মিশন জিম্বাবুয়ে অর্ধ সমাপ্ত রেখে মুশফিক দেশে ফেরায় অনিশ্চয়তা তার অস্ট্রেলিয়া সিরিজে অংশগ্রহণ নিয়ে। কোয়ারেন্টিন ও সুরক্ষা বলয় সংশ্লিষ্ট অন্যান্য শর্ত পূরণ করে কিভাবে ফিরবেন স্কোয়াডে, পুরো বিষয়টি মুশির ওপর ছেড়ে দিচ্ছে ম্যানেজমেন্ট।
মুশফিক রহিম ইজ খুব রেসপন্সিবল ছেলে, ও কোনটা করতে হবে না ও খুব ভালো বুঝবে। তো ওর উপরে ছেড়ে দেওয়া উচিত। ও যেটা ভালো বুঝবো, যখন সময় হবে, যখন নিজেকে প্রস্তুত মনে করবে মানসিকভাবে, ও ডেফিনেটলি তখনই আমাদের সাথে জয়েন করবে। ওয়ানডে সিরিজ শুরুর আগে আবারও হাতছানি আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের শীর্ষস্থানের। র্যাঙ্কিং অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে পরিকল্পনা অনুযায়ী খেলার সামর্থ্যে কতটা উন্নতি করলো দল, গুণগত বিষয়গুলোতে কতটা আত্মস্থ হতে পারল টিম টাইগার্স, সেসবে চোখ রাখছে ম্যানেজমেন্ট। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।